শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সামনে যারাই ক্ষমতায় যাবে হাসিনা সহ আওয়ামী লীগের অন্য অপরাধীদের বিচারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে জাহাজ পুনর্ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নেন আমির খসরু। এ সময় তিনি দেশের অর্থনীতিতে বড় অবদানের তথ্য তুলে ধরে জাহাজ ভাঙা শিল্প বিকাশে অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণমুক্ত রাখার তাগিদ দেন। পরে বিএনপির এই নেতা জানান, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই মৌলিক কোনো বিষয়ের সমাধান সম্ভব হবে না। চলমান সংকট সমাধানে আবারও নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরো ভালোভাবে কাজ করবে, এটা তো চলতেই থাকবে। তো সুতরাং এই হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। জুলাই গণহত্যার বিচারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে সাবেক দুই মার্কিন কূটনীতিক। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচার খুবই জটিল, ট্রাইব্যুনালকে বাড়তি চাপ না দেওয়ার অনুরোধ জানান তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। আলাদা মেয়াদে ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন তারা। এ সময় চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। মানবতা বিরোধী অপরাধের বিচারের খোঁজ খবর নেন, আশ্বাস দেন জুলাই গণহত্যা ও গুম খুনের বিচারে সর্বোচ্চ সহায়তার। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এদিকে 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিন গাজীপুরে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় সাবেক পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে 15 জুলাই তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কনস্টেবল আকরাম সেদিন কেন হৃদয়কে গুলি করে হত্যা করে এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়েছে। ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে, শহীদ করে ফেলে এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে, তার ডেড বডিটা উদ্ধার হয়নি। তিনি আবারও জানান, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন এ মাসের মধ্যেই দেয়ার সম্ভাবনার কথা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাবতলীতে উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের কাছে ভাড়া চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দখলদাররা ভাড়া দিতে রাজি কিনা জানাতে 7 দিন সময় দিয়েছেন তিনি। ভাড়া না দিলে আবার উচ্ছেদ অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক। বুধবার সিটি কর্পোরেশনের অভিযানে উচ্ছেদ করা হয় 30টির বেশি দোকান। পুলিশি প্রোটোকল আর কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে গাবতলীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। বেড়িবাঁধ থেকে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়তঘর সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার রাতেই। তবে বুধবার অভিযান শুরু হয় পশুরহাটের প্রবেশপথে টং দোকান দিয়ে। আধা ঘন্টার মধ্যে গুড়িয়ে দেওয়া হয় 30টির বেশি দোকান। ব্যবসায়ীদের অভিযোগ, মালামাল সরাতে সময় দেয়নি ডিএনসিসি। টাইমও দেয় না জানাবে লিগে আমরা যে মাছ সরামো আমার কোনো সুযোগিতা নাই। ভিতরে মানুষ আসলে হওয়া দোকান খোলা নাই, দোকানের ভিতরে চাপা দিয়েছে। যদি মানুষটা মারা যেত কি হইতো না। এর মধ্যে বুলডোজার এর উপরে তুলে দিয়েছে। আমরা জীবন নিয়ে পার পাই না, আমাদের মুরব্বী একজন জুতা ধরে মারছে, ঠ্যাঙ্গে দিয়ে লাইছে মেলা হানি। তবে অক্ষতই ছিল অভিযানের মূল লক্ষ্য ইট, বালু ও পাথরের আড়তঘর। ডিএনসিসি প্রশাসক চাইছেন 30 একর জায়গা দখলমুক্ত নয়, বরং ভাড়া দেবেন দখলদার ব্যবসায়ীরা। এজন্য 7 দিন সময় দিয়েছেন তিনি। তাদেরকে আমরা 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এরপরই গণমাধ্যমের কাছে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এটা ভাঙবো, আপনারা 10টা মিনিট সময় দিলে আপনারা ভাড়া যান।
তাহলে সবাই কিন্তু দোকানপাট নিয়ে যে যার যার মতো দোকানে মালমাটি নিয়ে আপাতত পুঁজি একটু নিয়ে যেতে পারে। কোনো কিছুই করিনি, আইসা ধাক্কা মারসা ভাঙা শুরু। এই ক্ষয়ক্ষতিটা যে করলো এটার খেসারত দিতে হইব না? ভাড়া না দিলে আবারও উচ্ছেদের হুঁশিয়ারি দিয়ে গাবতলী ছাড়ে উচ্ছেদকারী দল। এই ভূমিতে ব্যবসা করে, এটা কোটি কোটি টাকার ব্যবসা। সুতরাং এই ব্যবসাকে আমরা অবশ্যই বৈধতা দিতে চাই এবং এই বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে যারা অন্যায় করবে সেই অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে। ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদ অভিযানে না গিয়ে আলোচনার মাধ্যমেই ভাড়া চাইতে পারত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর এবং লুটপাটের চেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেফতার ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এবং গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ ফরিদ হোসেন আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। মামলার শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন। 4 মার্চ রাতে 14 থেকে 15 জন গুলশানের 2 নম্বর রোডের একটি বাসায় ভাঙচুর এবং লুটপাট করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে। পরে ওই বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। যেই সূত্র খবর পেয়েছি যে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে। 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। আয়ের দরজাটা ভাঙিয়া সব লুটমাট করে লয়ে গেছে। দরজা আধা ঘন্টা ধরে দরজা লাইতে ভাঙতেছে। এবার ইফতার বাজারের খবর। বাহারি ইফতার আয়োজনে পুরান ঢাকার পরেই বেইলি রোডের জনপ্রিয়তা। বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসেন মানুষ। 200 থেকে 2000 টাকায় মিলছে ইফতারের নানান পদ। জিলাপি, হালিমের পাশাপাশি চাহিদা বেশি লাচ্ছি আর ফালুদার। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অস্বস্তি। নাটকপাড়া খ্যাত বেইলি রোডে এবারও জমেছে ইফতার বাজার। দুপুরের পর থেকেই মুখরোচক নানা পদের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সুতি ও জালি কাবাব, কোফতা, জিলাপি, গরুর কালাভুনা, ব্রেন মশলা, চিকেন দো পেঁয়াজা, পনির পরোটা সহ নানা পদ মিলছে এসব দোকানে। পাওয়া যাচ্ছে পিঠা, রোল, জাফরানি শরবত আর ফিরনিও। হালিম মিলছে 400 থেকে 1800 টাকায়। ছোটবেলা থেকেই এখানে বসবাস, তো এই জন্যই আর কি বেইলি রোডে সবসময় সব কিছু নেওয়া হয়। আর শ্বশুরবাড়ি পুরান ঢাকা হওয়া সত্ত্বেও দেখা যায় যে পুরান ঢাকার ইফতারি না কিনে বেইলি রোডে চলে এসেছি ইফতারি কিনতে। সবসময় খাই তো এখানে, তো মোটামুটি রিজনেবল দাম। বোম্বে জিলাপি, দই বড়া, হালিম, এগুলো যেগুলো বাসায় তৈরি করা সম্ভব না, মানে সব টাইমে এখানে এসে পাওয়া যায়, স্বাস্থ্যকর এখানে আসে। বিকেল ঘনালেই ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। স্বাদ নিয়ে সন্তুষ্টি থাকলেও দামে অস্বস্তি রয়েছে। আমি ফার্মগেট থেকে আসছি ইফতারি নেওয়ার জন্য। বেইলি রোড প্রত্যেক বছর আমি বাসার জন্য ইফতারি নিই, এবছরও জাস্ট আসা হয়েছে, তো অনেক আসি, দেখলো ভালো লাগতেছে, অনেক লোকজন আছে, ভালো লাগতেছে। তুলনামূলকভাবে দাম একটু বেশি। রোজা থাকার পরে একটু ভালো মানের টেস্টিফুল ইফতারি খাওয়ার জন্য বেইলি রোডে আসা। হোটেল রেস্টুরেন্টে দিনে বিক্রি হচ্ছে 50,000 থেকে 2 লাখ টাকার ইফতার। বিক্রেতারা বলছেন খাবারের মান রক্ষা আর পরিবেশনায় পরিচ্ছন্নতার বিষয়ে তাদের গুরুত্ব থাকছে বেশি। সকলকে আহ্বান করছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে, আমরা খোলা তেল পরিহার করি। আমরা প্যাকেটজাত শুদ্ধ যেটা সয়াবিন তেল এটা ব্যবহার করি এবং মানুষকে স্বাস্থ্য সচেতনতায় আমরা যেন সকলের দৃষ্টি আকর্ষণ করি এবং আমরা শতভাগ হাইজিন মেনটেন করে খাওয়া মানুষকে পরিবেশন করি। রমজানে মানসম্পন্ন খাবার নিশ্চিতে ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর ওপর জোর দিয়েছেন ক্রেতারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে অনিয়ম পেয়েছে দুদক। এই ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুপুরে সেগুন বাগিচার সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকার প্রকল্পে একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে।
অভিযোগ উঠেছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। দুদক জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। দুর্নীতির অভিযোগে মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুয়া রেকর্ড সৃজন করে জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার পূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমোদ রঞ্জন ঘটক সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে। জনাব হাসিনা গাজী সাবেক মেয়র তারাবু পৌরসভা, স্বামী জনাব গোলাম দস্তগীর গাজী হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর পূর্বক অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষার্থীরা যেন দেশে বসেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বুধবার সচিবালয়ে 2 উপদেষ্টার সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আগামী 8 থেকে 10 মাসের মধ্যে দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এদিকে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান 10ই মার্চের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যপুস্তক হাতে পাবে। এর আগে বেলা 11টার দিকে বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সিআর আবরার শপথ নেয়ার পর বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা 23 জন। একই সাথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। বরাদ্দ বাড়ায় টিসিবির খোলা ট্রাক থেকে পণ্য কিনতে কিছুটা স্বস্তি মিলছে স্বল্প আয়ের মানুষের। আগে ট্রাক প্রতি 200 জনের পণ্য দেয়া হলেও বুধবার থেকে তা দ্বিগুণ বাড়িয়ে 400 জনের করা হয়েছে। বুধবার থেকে রাজধানী সহ সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা টিসিবি। কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তিতে সাধারণ মানুষ। এসব ট্রাকে সয়াবিন তেল প্রতি লিটার 100 টাকা, মসুর ডাল ও ছোলা 7 টাকা, চিনি 70 আর খেজুর 155 টাকায় কিনতে পারছেন ক্রেতারা। তবে শুধু রাজধানীতেই মিলবে খেজুর। ঈদের আগে নতুন 6 লাখ কার্ড ভোক্তাদের কাছে পৌঁছানো হবে বলেও জানায় টিসিবি। যদি টিসিবির কার্ড দিয়ে দেয় তাহলে অনেক ভালো হবে, সবার জন্য ভালো হবে। সারা দেশে পূর্বেরগুলো সহ বর্তমানে 410টি ট্রাকের মাধ্যমে আমাদের এই পণ্য বিক্রি হচ্ছে। আপনি জেনে আরও খুশি হবেন যে এই ট্রাকগুলোতে আগে 200 কার্ডের পণ্য দেওয়া হলো, এখন এই 410টা ট্রাকেই দ্বিগুণ করে 400 জনের জন্য পণ্য দেওয়া হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনাররা পদত্যাগ না করলে কাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সংস্থার কর্মকর্তারা। বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। পাশাপাশি নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার, যত্রতত্র শোকজ বন্ধ করা সহ 5 দফা দাবি তাদের। এর আগে 4.5 ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয় বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদকে। এরপর পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে বের করে নিয়ে যান। গতকাল নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেন বিএসইসি চেয়ারম্যান। এর প্রতিবাদে কর্মকর্তারা আজ কর্মসূচি পালন করেন। আমাদের এই দাবি যদি না মানা হয়, অর্থাৎ পদত্যাগের দাবি, না মানলে কালকে থেকে আমরা কর্মবিরতি যাব। কমিশনের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি।
21শে এপ্রিল থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা। সপ্তাহে 5 দিন 436 আসনের এয়ারবাস 330 থেকে 300 দিয়ে সরাসরি পরিচালিত হবে এই ফ্লাইট। উড়োজাহাজ কোম্পানিটি জানায় আজ শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র এবং রবিবার দুপুর 1:35 রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকেল 5:10 অবতরণ করবে। রিয়াদ থেকে সন্ধ্যা 7:15 ছেড়ে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পরদিন ভোর 4টায় অবতরণ করবে। ঢাকা থেকে রিয়াদের ন্যূনতম ভাড়া, ট্যাক্স এবং সারচার্জ সহ ওয়ান ওয়ে 54,065 টাকা এবং রিটার্ন ভাড়া 81,998 টাকা। মধ্যপ্রাচ্যে অন্যতম একটা ডেস্টিনেশন যেটা বাংলাদেশি প্যাসেঞ্জারদের একটা আধিক্য আছে, সেটা হচ্ছে ঢাকা টু রিয়াদে আমরা ফ্লাইট শুরু করতে যাচ্ছি, যেটা সৌদি আরবের রাজধানীতে প্রচুর বাংলাদেশিরা অবস্থান করছে এবং সারা ইউএস বাংলার শুরু থেকেই আসলে আমাদের এই গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য একটা অতিরিক্ত চাহিদা ছিল। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।